সিনেমার শুরুতে আমরা হ্যায়না এবং তার স্বামীকে দেখানো হয়েছে, যিনি তার স্বামীর বাবার সাথে দেখা করতে যাচ্ছিলেন কারণ তার বাবা তার সমস্ত সন্তানকে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে গিয়ে দুজনেই খুব খুশি, তাই না তার স্বামী তাকে বলে যে আমার বাবার 75তম জন্মদিন, কারণ তার 75 বছর, তিনি সেখানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরা তার সাথে দেখা করতে চাই। কাহানা বলে তোমার বাবা আমাকে ডাকেনি, তবুও তুমি আমার কাছে যাচ্ছ না, এটা কি সম্ভব যে তাদের খারাপ লাগতে পারে? সে উত্তর দেয়, না, আমি তোমাকে বিয়ে করেছি, আপনিও পরিবারের একটি অংশ, তাই সেখানে থাকা আপনার জন্য গুরুত্বপূর্ণ। উভয় তাদের পৌঁছে যায় বিলাসবহুল বাড়ির বাইরে, যেখানে আছে আরো 3 বোন ভাই, এক বড় ভাই, ছোট বোন কেমি এবং মা বোন ছিল। সবাই একে অপরের সাথে দেখা করে খুব খুশি, কিন্তু সে কিছুই নয়। সে বিশ্বাস করেছিল যে সে টাকার জন্য আমাদের ভাইকে বিয়ে করেছে। সামনের বাগানে সে ভাবছিল কি এমন হলো যে বাবা সবাইকে ডেকেছে। সবাই ধরে নিয়েছিল যে সে অবশ্যই তার জন্মদিনের কারণে ফোন করেছে, কিন্তু তার বাবার গার্ড বলেছে যে তোমার বাবার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে হবে। সব বলি স্বামী তাদের সবাইকে ভিতরে নিয়ে যায় এবং বলে সে বসার ঘরে যাই, কারণ বাবাকে সেখানে পাওয়া যাবে। তারা সবাই উপরের ঘরে যায় এবং তাদের বাবার সাথে দেখা করে, যারা তাদের বলে যে তিনি একটি সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করেছেন যাতে কেউ বাড়ির ভিতরে আসতে না পারে। শিশুরা এটা শুনে অবাক হয়। তারা প্রশ্ন করে কেন এমন? তার বাবা বলেছেন যে আজ রাতে কেউ আসছে যে আমাকে মেরে ফেলবে এবং সেই পাঞ্জাগুলো আমাকে রক্ষা করতে হবে যাতে সে আমাকে মারতে না পারে। তখন বাচ্চারা অবাক হয়ে ভাবল কে আসবে বাবা? তাদের বলে যে আমি এই বিষয়ে আপনাকে বলতে পারবো না। শিশুরা বলে ঠাট্টা থামাও এবং সত্যি বলো কেন তারা এসব বলছে। তিনি বলেন যে এটি একটি রসিকতা নয়, তবে আপনার এটিকে খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত, কারণ আমি যদি আজ রাতে মারা যাই তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমার মৃত্যুর পরে আমার সমস্ত সম্পত্তি কিছু দাতব্য প্রতিষ্ঠানে যাবে, আমার সন্তানদের কাছে নয়। কিন্তু আমি যদি বেঁচে থাকি, আমি আমার সম্পত্তি তোমাদের সবার মধ্যে ভাগ করে দেব। আজ রাতে আমাকে নিরাপদ রাখতে তোমাকে যা করতে হবে। কথাটা শুনে সবাই অবাক হয়ে ভাবতে থাকে মেয়েটা এমন কেন। কিন্তু তারপর সে তার প্রহরীকে নির্দেশ দেয় যে এখন তুমি যেতে পার, এবং যখন প্রহরী সেখান থেকে চলে যায় তখন সে সমস্ত জানালা এবং দরজা শক্ত করে বন্ধ করে দেয় যাতে কেউ সেখান থেকে ভিতরে আসতে বা বের হতে না পারে, এবং সে সবাই নিচে গিয়ে কি আছে তা নিয়ে কথা বলতে শুরু করে। বাবার সাথে হলো যে সে এভাবে কথা বলছে, তখন তারা সবাই ভাবে যে বাবা হয়তো আমাদের সাথে পরিচয় করিয়ে দিতে চান। তারা মনে করে না যে এখানে কেউ তাদের হত্যা করতে আসবে, কারণ সমস্ত জানালা এবং দরজা ইতিমধ্যেই তালাবদ্ধ, তাই না? সে তাকে বলে, আপনি কি জানেন বাবা, আমি সত্যি বলছি, যদি তাই হয় তাহলে তাদের জীবন বাঁচাতে হবে। তারা সবাই এই জিনিসটি উপেক্ষা করে। তারা নিজ নিজ কক্ষে চলে যায়। প্রথমে তিনি মদের ঘরে গেলেন, যেখানে প্রচুর মদের বোতল রাখা ছিল, এবং যখন কেউ মদ খাচ্ছিল তখন হঠাৎ সে ঘর থেকে কিছু শব্দ আসছে, যা শুনে সে খুব ভয় পেয়ে গেল এবং শব্দের পিছনে গেলে সেখানে কেউ ছিল না। তারপর সে দেখে যে একজন তাকে অনুসরণ করতে শুরু করে, এবং যখন সে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে তখন দরজায় টোকা পড়ে। কিন্তু তখন তার ভাই সেখানে এসে দরজা খুলে তাকে জিজ্ঞেস করে, তুমি ভেতরে কি করছিলে? ট্যামি বলে যে সে নিচে কাউকে অনুভব করছে, কিন্তু সে বলছে নিচে কেউ থাকবে না। তার স্বামী তাকে তার বাবার কাছে নিয়ে আসেন। তখন তার বাবা বলে যে আমি খুশি যে সে এখানে এসেছে, কিন্তু আমি তাকে এখনো আমার পরিবারের একটি অংশ মনে করি না, সেজন্য তোকে নিষেধ করেছিলাম এখানে কাউকে না আনতে। তখন সে বলে যে আমরা দুজনেই বিবাহিত, তাই সে এখন আমাদের পরিবারের একজন সদস্য। কেমিকা ভাই যখন পোল খেলছিলেন হঠাৎ তার গ্লাস পড়ে যা দিয়ে তিনি অবাক হয়ে যান। যখন তিনি ফিরে যান তিনি দেখেন যে তার খুঁটির সমস্ত বল সংগ্রহ করা হয়েছে। এটা দেখে তিনি আবার অবাক হলেন। তারা ভাবছে আমার কি হচ্ছে। শুধুমাত্র তারপর শ্রী বোন এসে দুজনে কথা বলতে লাগলো। এদিকে সে খুব বিরক্ত হচ্ছিল, তাই সে গোসল করতে সুইমিং পুলে যায়। কিন্তু যখন সে ক্যামেরা চালু করে তখন সে দেখতে পায় কেউ একজন তার পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু যখন সে ফিরে যায় তখন সেখানে কেউ নেই। তিনি যাকে বাইরে আসতে চান তার জন্য ডাকেন, কিন্তু চেক করতে গেলে কাউকে দেখা যায়নি। তাহলে কি আমি সুইমিং পুলের ভিতরে যাব? মানে হঠাৎ করে কিছু আত্মা তাকে ধরে তার কপাল কেটে দেয়, যার ফলে তার রক্তপাত শুরু হয়। সুইমিং পুলে প্রফুল্লতা পড়ে, এই কারণে তার মৃত্যু হয়। দুষ্ট বোন ভাই একে অপরের সাথে কথা বলছে। তারা বলছিলেন তাদের বাবা কেন এমন করলেন এবং তার পরিকল্পনা কি। কিন্তু তারপরে তার স্বামী সেখানে আসে এবং শুনতে পায় যে সে তার স্ত্রীর সম্পর্কে খারাপ কথা বলছে। তারপর সে বুঝতে পারে কেময় এখানে নেই, এবং যখন সে নিচে যায় সে কেময়ের মৃতদেহ দেখতে পায়, যা দেখে সে হতবাক হয়ে যায় এবং ভাবতে থাকে কার কাজ শেষ হবে। রাসায়নিক ভাইরা বলেছিল সে আমাদের বোন, তাই আমরা তাকে মারতে পারি না, কিন্তু আমাদের মধ্যে একটি মেয়ে আছে যে আমাদের পরিবারের নয়। এই কথা শুনে হায়নার স্বামী অর্থাৎ তার ভাই বলে যে আমি আমার স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ সহ্য করতে পারি না, কারণ সে সবসময় আমার সাথে ছিল এবং সে কোনোভাবেই কেমিকে নিয়ে কোনো চেষ্টা করতে পারে না। দুজনেরই বিশ্বাস ছিল ঘরের সব দরজা বন্ধ থাকলে এখানে কেউ তাকে মারতে পারবে না। সে কারণেই আমরা সন্দেহ করছি যে হানা নয়, হানা তাকে হত্যা করেছে। যখন তার স্ত্রী জানতে পারে যে তার ছোট মেয়েকে হত্যা করা হয়েছে তখন তিনি নেমে এসে তার ছেলেকে দেখাশোনা করেন। সে লাশের সামনে কাঁদতে থাকে এবং বলে যে তার মৃত্যু খুব খারাপ ছিল। সবাই জিজ্ঞেস করে কে মারবে তাকে। বাবা ব্যাখ্যা করেছেন যে গ্রেসেল তাদের বাড়িতে উপস্থিত একটি আত্মা যে ক্যামিকে হত্যা করেছে এবং আমাদের কাছ থেকে নিয়ে গেছে।
আমি তাকে কিছু ব্যবসায়িক চুক্তি করেছি যার কারণে সে এই কাজ করছে। মেয়েটি এই কথা শুনে অবাক হলো। তারা বলে তাকে পুরো ব্যাপারটা বল, কিন্তু বাবা তাকে পুরো ব্যাপারটা না বলে এবং বলে যে আমার একটি মেয়ে আছে, কিন্তু এখন আমি হান্নাকেও আমার উত্তরাধিকারী হিসাবে বিবেচনা করব। যার কারণে আমার বোন এবং ভাই উভয়ই শুনে অবাক হবে যে আমি তাকে আমার সম্পত্তির অংশ দিতে প্রস্তুত হব। একজন জিজ্ঞেস করে, বাবা, সব করে আপনি কিভাবে এটি করতে পারেন? বাবা বলেন, আমার ছেলের মৃত্যুর পর কাউকে সম্পত্তি পেতে হবে, তাই ধনী হতে চাইলে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। রাসায়নিক বড় ভাই তার নিজের নিরাপত্তার জন্য তার বাবার অফিস থেকে বাড়িতে থাকে না এবং বলে যে কেউ যদি আমার বোনকে হত্যা করে তবে আমি তাকে জীবিত ছাড়ব না। ভাই বোন দুজনেই আবার হ্যাঁ না দোষারোপ করেন। বলা হয় যে তিনি ক্লেমকে খুন করেছেন, কিন্তু তিনিই না। সে বলে যে কেমির সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল এবং আমি তাকে হত্যা করার কথাও ভাবতে পারি না, তাই না? আর তার মৃতদেহ না পাওয়ায় তার স্বামী নেমে যায়। ধীরে ধীরে সে অবাক হলো। তিনি ভাবছেন যে তার মৃতদেহ কোথায় হারিয়ে গেছে এবং তারা বুঝতে পারে যে এখানে অবশ্যই কেউ আছে যে তাদের হত্যা করবে। তাই সে সিদ্ধান্ত নেয় যে আমরা দুজনেই এখান থেকে পালিয়ে যাব। তারা দরজা ভাঙার চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভ হয় না। তখন তার স্বামী, তিনি বলেন না যে আমরা নিচ থেকে বের হতে পারি, তাই সে নিচে যেতে শুরু করে যাতে সে সেখান থেকে বের হতে পারে। কেয়ের বোন তার প্যান্টের দিকে তাকায় যা তার দিকে তাকিয়েছিল এবং এটি দেখে সে হতবাক হওয়ার পাশাপাশি ভয় পেয়ে যায়। কিন্তু তার ভাই সেখানে এসে তাকে শান্ত করে যে বাবাকে বাঁচাতে যে কোনো প্রান্তে যেতে পারি। আমি মনে করি সে এবং আমাদের ভাই একসাথে ষড়যন্ত্র করছে যাতে সে ধনী হতে পারে এবং বাবার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে। কিন্তু আমরা দুজনেই এটা হতে দেব না, তাই না? আর তার স্বামী নিচে ছিলেন। যখন সে বের হওয়ার পথ খুঁজছে, সে বুঝতে পারে যে সব জায়গায় তালাবিন্দু রয়েছে। তখন নায়ের স্বামী একটি দরজা খুলে বলে যে সেখানে একটি ছোট জায়গা আছে যা নোংরা, এবং না বেরিয়ে আসতে শুরু করে যাতে সে যেতে পারে। বের হয়ে সাহায্য পান, কিন্তু বের হওয়ার পরিবর্তে সে সেখানে আটকে যায়। সে অন্যদিকে বাইরে কিছু দেখে যা তাকে ভয় পায়। সে তার স্বামীকে বলে যে সে কাউকে দেখেছে, কেউ তাকে মুক্তি দেয় এবং টাকা নিয়ে পালিয়ে যেতে শুরু করে। যখন সে দরজা বন্ধ করছিল, তখন সে তার সামনে একটি রাক্ষসকে দেখতে পেল। তারা এটা দেখে অবাক হয়ে ভাবছে এটা কি। তাদের কাছে আসার আগেই তারা দুজনই পালিয়ে লকারে যায়, কিন্তু কমিটির বোন এবং ভাই সেই লকারের দরজা বন্ধ করে দেয় যাতে তারা বাইরে আসতে না পারে। দেখার পর স্বামী তাকে বলে এখানে তাপমাত্রা 0 ডিগ্রির নিচে থাকলে আমরা মারা যাব। এখানে অক্সিজেনের মাত্রা খুবই কম, তাই যে কোনো মূল্যে এখান থেকে বের হতে হবে। তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা শুরু করে, কিন্তু তারা ব্যর্থ হয়। কেমির বোন এবং ভাই এগিয়ে গেলে তারা কারো কণ্ঠস্বর শুনতে পান। যখন অ্যামির বোন দেখতে এগিয়ে গেল, কিছু শক্তি একই বাতাসে উঠতে শুরু করলো এবং সে তা দেখতে পেল। সেই শক্তি তাকে নিজের সাথে রুমে নিয়ে গেল। জ্ঞান ফেরার পর সে নিজেকে রুমে দেখতে পেয়ে অবাক হয়। তিনি সেখানে সেই অসুরের পায়ের ছাপও দেখতে পান। শুধুমাত্র তারপর সে অ্যামির প্যান্টির দিকে তাকায় যেখান থেকে রক্ত বের হচ্ছিল। হঠাৎ কেমি তার প্যান্টি থেকে বেরিয়ে আসে, যা দেখে সে কফি খাওয়া বন্ধ করে দেয় এবং কেমি তার উপর বমি করে। তখন এই রাসায়নিক ভাইরা সেখানে আসেন। সে তার দিকে বন্দুক দেখিয়ে বলে যে সে যেন আমার বোনের কাছ থেকে দূরে থাকে, অন্যথায় আমি তাকে গুলি করব, কিন্তু সে থামে না, তাই সে তাকে গুলি করে এবং কে নিখোঁজ হওয়ার পর থেকে সে দেখে যে সে দুর্ঘটনাক্রমে নিজেকে গুলি করেছে, গুলি যার কারণে তার মৃত্যু হয়। তার মানে সে তার বোনকে ভুল করে হত্যা করেছে। এই তথ্য তাকে খুব দুঃখ দেয় এবং সে খুব কাঁদতে থাকে। কিন্তু সে বুঝেছিল, তাই না, কাতিয়া পৃথিবী নয়, কিন্তু এখানে কিছু রাক্ষস আছে যে এই সব করছে। অক্সিজেনের মাত্রা কমতে থাকে যার কারণে দুজনেরই মৃত্যু হতে থাকে। তখন তার ভাই এসে দরজা খুলে তাকে বের করে নিয়ে যায় এবং তার জীবন রক্ষা পায়। সে তাদের বলে যে আমি যা দেখেছি তা আপনারা বিশ্বাস করবেন না, আমি ডেমনকে দেখেছি। তাদের দুজনকে বলুন যে আমরা দুজনেই রাক্ষস দেখেছি, আর জীবন বাঁচাতে চাইলে এখান থেকে সরে যেতে হবে। রাসায়নিক বাই বলে আপনারা দুজনেই এখান থেকে বেরোনোর পথ খুঁজে নিন। ততক্ষণ পর্যন্ত আমি ডেমনকে বিভ্রান্ত করার চেষ্টা করব। যখন তারা উভয়ই সেখান থেকে বের হতে চলেছে, তখন দানব তাদের আক্রমণ করে, কিন্তু তারা একটি ঘরে গিয়ে নিজেদের তালাবদ্ধ করে। তারপর তারা দেখে যে বুকশেলফের পিছনে একটি গোপন কক্ষ রয়েছে এবং তারা যখন সেই ঘরটি খুলবে, তখন তারা এর ভিতরে অনেক সম্পর্কিত জিনিস খুঁজে পায়। এটা দেখে সে হতবাক হয়ে গেল এবং ভাবল তার বাবা কি এমন করেছে যার জন্য রাক্ষস এখানে এসেছে। তারা সেখানে একটি চিহ্ন খুঁজে পায় যার ভিতরে রক্ত ছিল। তু রাক্ষসকে খুঁজছিল এবং হঠাৎ সেই রাক্ষস জেমি রূপে তার সামনে উপস্থিত হয়, যার কারণে সে ভয় পেয়ে যায় এবং ভারসাম্য হারিয়ে সোজা নিচে পড়ে যায়। যার কারণে তার হাড় ভেঙে গেলেও তার বন্দুকটিও তার থেকে দূরে পড়েছিল। অতঃপর সেই চাওয়াটি আবার তার অপর বোনের রূপে তার সামনে হাজির হয় এবং সে তাকে শ্বাসরোধ করে তার সমস্ত রক্ত পান করে, যার ফলে তার শরীর নষ্ট হয়ে যায় এবং সেও শোচনীয়ভাবে মারা যায়। দুজনেই তার চিৎকার শুনে সেখানে পৌঁছে দেখে যে সেও সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। এটা দেখে তারা বুঝতে পারে তার মানে তাকেও হত্যা করা হয়েছে। তারপর দুজনেই সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে শুরু করে। তারপর বাবার রুমে চলে গেল। সে তাকে জিজ্ঞেস করে সে কি করেছে যার কারণে তার সব বোন ও ভাইকে হত্যা করা হবে। তাদের বলুন যে এই বাড়িতে একটি রাক্ষস আছে যার সাথে আমি একটি বিশেষ উদ্দেশ্যে চুক্তি করেছি।
প্রকৃতপক্ষে আমি আমার সমস্ত সন্তানকে তার সামনে বলি দেব যাতে আমি অমর হতে পারি। আমি আরো কিছু সময় বাঁচতে পারি, কারণ অমর হওয়ার পরে আমি দীর্ঘকাল বেঁচে থাকতে পারি। আমি কিছুতেই মরতে চাই না। আমি 75 বছর বয়সী এবং আমি অন্য কিছু গ্রহণ করি না। বেঁচে থাকার জন্য আমি আমার সমস্ত রক্তের রেখা, অর্থাৎ আমার সন্তান, আমার জাতি উৎসর্গ করেছি। অর্থাৎ তার আত্মাহুতি মানে সে তার সন্তানদের আত্মা রাক্ষসের কাছে বিক্রি করে দিয়েছে। তখন সেই রাক্ষস তার সব কন্যাকে একে একে হত্যা করছিল। এই কথা বলার পর সে বন্দুক তুলে শুধু তার ছেলেকে নয়, তার স্বামীকেও গুলি করে। সেখানেই তার মৃত্যু হয়। এটা দেখে হায়না খুব ঘাবড়ে যায়, সে সম্পূর্ণ ভেঙে যায়। যখন তার বাবা হানাকেও মারতে যায়, সে তাকে বলে যে বাস্তবে তুমি আমার পরিবারের নও, কিন্তু এখনো তাকে মারতে হবে, এবং সে তাকে গুলি করে। এটি একটি বুলেট যা তার হাতে আঘাত করে, যার কারণে সে সামান্য আহত হয়। হানা তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে বাড়িতে লুকিয়ে থাকে। যখন কেউ তাদের বাবাকে খুঁজছিল, তখন সে তাদের কাছে গোপন কথা প্রকাশ করে যে আসলে আমি ভান করছিলাম যে আমি তোমাকেও আমার পরিবারের একটি অংশ মনে করি। আমি তোমাকে কখনোই আমার পরিবার বানাতে পারবো না, এবং আমি আমার ছেলেকেও বলেছিলাম যে সেই মেয়েটি অর্থাৎ তুমি, সে হিরো নয়, কিন্তু সে আমার কথা না শুনে তোমাকে বিয়ে করেছিল, যা আমার খুব খারাপ লাগছিল। তারপর তুমি সেখানে একটা বন্দুক খুঁজে পেলে, যেটা সে তুলে নিয়ে তার বাবাকে গুলি করে, এবং তারপর একটা আসবাবপত্র তার গায়ে পড়ে, যা এটি নিচে আটকে যায়। সে তাকে বলে যে আসলে আপনার ছেলে এবং আমি আপনার জন্য একটি জন্মদিনের উপহার নিয়ে এসেছি, কিন্তু আমরা দুজনেই এখনো আপনাকে সেই উপহারটি দেখাইনি, এবং এখন যখন আপনি মারা যাচ্ছেন, আমি আপনাকে সেই উপহারটি দেখাতে চাই। তিনি তাকে উপহারটি দেখান, যার ভিতরে একটি আল্ট্রাসাউন্ডের ছবি ছিল। সে বলে যে আমি মা হতে যাচ্ছি, তোমার ছেলের সন্তান। তার মানে তোমার নাতি তোমার রক্তের রেখা। তার মানে আপনি আপনার পরিবারের শেষ সদস্য নন, তবে এটি একটি শিশু, তাই আপনার রক্তের রেখায় বেঁচে থাকার অধিকার আপনার নয়। আমার গর্ভে বেড়ে ওঠা শিশুটি আপনার সম্পত্তির মালিক হবে। এর মানে হলো যে অ্যাসলের মতে তার গর্ভের শিশুটি অমর হবে, কারণ তার বাবা মারা যাচ্ছেন, এবং এটি শুনে তিনি হতবাক এবং বিচলিত হয়ে পড়েন। কিন্তু এমনকি এই সব শুনছিলেন, তিনি কাছে এসে তা কেটে খেয়ে ফেলত। কিছু খারাপ লোকও একইভাবে মারা যায়। তারপর সে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু স্বামীর ছবি দেখে তার কথা মনে পড়তে থাকে। আমরা একসাথে কতটা খুশি ছিলাম সে সম্পর্কে কথা বলার সময় সে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর সকাল হয়ে গেল এবং বাজে লোকটির নিরাপত্তারক্ষী বাইরে তার জন্য অপেক্ষা করছিল। দরজা খুললে তিনি দেখেন যে দরজা থেকে বেরিয়ে এসেছেন তার বাবা নয়, তার পুত্রবধূ, যার গর্ভে তার শেষ রক্তরেখা রয়েছে। এর অর্থ হল সমস্ত সম্পত্তির মালিক অন্য কেউ নয়, সমস্ত সম্পত্তির মালিক। রেডি হয়ে সে গাড়িতে বসে এখান থেকে চলে যায়। এতে তিনি খুশি ছিলেন, কিন্তু স্বামীকে হারানোর পর তিনি খুব দুঃখ পেয়েছেন। যা দিয়ে এই গল্প এখানেই শেষ।